হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, খনিজ সম্পদ জীবাশ্ম, যেটাকে আমরা জৈব রসায়ন নামে চিনি। এই জৈব রসায়নের কথা শুনলেই বা জৈব রসায়নের অধ্যায়টা আসলেই আমাদের মাঝে একটা ভয়ভীতি কাজ করে যে জৈব রসায়ন ভাইয়া পারি না, বা জৈব রসায়ন থেকে আমি কোশ্চেন করবো না। এর মূল একটি কারণ হচ্ছে তুমি জৈব রসায়ন বুঝে বুঝে পড়ো না, বা জৈব রসায়নের বেসিক থেকে তুমি পড়ো না। দেখো, আজকে আমরা সেটি কাজ করব যে জৈব রসায়নের প্রতি যে তোমার ফিল আসা, সেটা নিয়ে আসার চেষ্টা করব। তুমি আমাকে 5টা মিনিট সময় দাও, যে জৈব রসায়ন জিনিসটা অ্যাকচুয়ালি তুমি ফিল করতে পারবা ক্লাসটা শেষের পরে। হচ্ছে আমরা এই ক্লাসটা একদম জিরো লেভেল থেকে শুরু করব। তুমি এর আগে যদি না করে থাকো কোনো প্রবলেম নাই, এই ক্লাসটা তুমি করো, হচ্ছে জৈব যৌগের প্রতি যে অরিজিনাল যে ফিল সেটা তুমি পাবা। তাহলে চলো আমরা শুরু করে দিই। দেখো, এখানে আমাদের লেখা আছে আজকে আমরা প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে জৈব যৌগ কি এবং জৈব যৌগের শ্রেণীবিভাগ। দেখো, জৈব যৌগ হচ্ছে মেইনলি তোমার হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগকে বোঝায়। তাহলে জৈব যৌগ কি? হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগগুলোকে বোঝায়। তাহলে দেখো, তাহলে জৈব যৌগ কি হচ্ছে? হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন পদার্থগুলোকে বোঝায়। যেমন দেখো, এই যে CH4, C2, H4, C3, H8, এগুলো হচ্ছে সবগুলাই জৈব যৌগ। কারণ হচ্ছে দেখো, এখানে তুমি হাইড্রোজেনও পাবা এবং কার্বনও পাবা, এগুলো হচ্ছে জৈব যৌগ। দেখো, আজকে আমরা একটা মিসকনসেপ্ট দূর করি। অনেকেই মনে করি যে হাইড্রোজেন এবং কার্বন থাকলে সেটা জৈব যৌগ হবে। আমরা অনেকে মনে করি কি ভাইয়া হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন থাকলেই সেটা জৈব যৌগ হয়, হাইড্রোজেন এবং কার্বন থাকলেই শুধু জৈব যৌগ হয়, এমনটা কিন্তু নয়। হ্যাঁ, হাইড্রোজেন এবং কার্বন থাকলে সেটা জৈব যৌগ হবে, কিন্তু সবসময় হাইড্রোজেন এবং কার্বন থাকতে হবে এমনটি কোনো কথা নয়। জৈব যৌগ হইতে হলে অবশ্যই যে জিনিসটা থাকতে হবে হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে, সেটা হচ্ছে কার্বন। এই কার্বনটাই অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। যদি কোনো যৌগের মধ্যে যদি হচ্ছে কার্বন থাকে, সেটাকে আমরা এসএসসি লেভেলে জৈব যৌগ বলতে পারি। দেখো, যে তোমরা কি আমাকে বলতে পারবা যে শুধুমাত্র কার্বন আছে এমন জৈব যৌগের নাম কি? তোমরা একটু চিন্তা করে বলো দেখি কি হতে পারে। দেখো, আমি একটু বলি। দেখো, এই যে কার্বন টেট্রাক্লোরাইড, এটার সাথে অনেকেই পরিচিত, বা তোমরা এটা পড়েছো কার্বন টেট্রাক্লোরাইড। দেখো, তোমাদের মনে প্রশ্ন হতে পারে, ভাই এখানে তো হাইড্রোকার্বন নাই, মানে হাইড্রোজেন এবং কার্বন নাই, শুধুমাত্র কার্বন আছে। হ্যাঁ, দেখো এখানে শুধুমাত্র কি আছে? কার্বন আছে। এই কার্বন থাকার কারণে এটা হচ্ছে জৈব যৌগ। কেন এটা জৈব যৌগ? দেখো, এই কার্বন টেট্রাক্লোরাইডটা অ্যাকচুয়ালি হচ্ছে, এই কার্বন টেট্রাক্লোরাইডটা কি তোমার এই মিথেন থেকে উৎপন্ন হয়। মিথেন কি একটা হাইড্রোকার্বন প্লাস হচ্ছে জৈব যৌগ। ঠিক আছে, তাহলে মিথেনটা কি একটা হচ্ছে হাইড্রোকার্বন প্লাস হচ্ছে কি জৈব যৌগ। তুমি এই মিথেনকে, তুমি যদি এই মিথেনকে ক্লোরিনের সাথে সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করাও, তুমি যদি মিথেনকে ক্লোরিনের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে যদি বিক্রিয়া করাও, তাহলে এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড হবে, কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হবে। এটা অবশ্যই কিন্তু 4টি ধাপে, এটা অবশ্যই কত 4টি ধাপে উৎপন্ন হবে। দেখো, তুমি মিথেনকে ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করো, সেটা অবশ্যই সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে তোমার উৎপন্ন হবে কার্বন টেট্রাক্লোরাইড। দেখো, এই যে কার্বন টেট্রাক্লোরাইড থেকে তোমার হচ্ছে মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হলো। দেখো, তাহলে এই যে দেখো এখানে আমাদের সংজ্ঞাতে কি বলা আছে? হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন। দেখো তো, এই যে কার্বন টেট্রাক্লোরাইডটা, এটা এই যে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন না, তাহলে আমরা বলতে পারি হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড একটা হচ্ছে কি জৈব যৌগ। এখন কথা হচ্ছে, দেখো এই যে মিথেনের সাথে যে ক্লোরিন বিক্রিয়া করাইলাম,
এটা আমরা পরবর্তীতে হচ্ছে যখন অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া পড়বো তখন এই বিষয়টা আমরা আলোচনা করব। আপাতত দেখো, মিথেনকে তুমি যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করাও তাহলে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে জৈব যৌগ কি, এবং জৈব যৌগ হইতে হলে যে হাইড্রোজেন এবং কার্বন থাকতে হবে এমনটি কোনো কথা না। অবশ্যই তোমাকে জৈব যৌগ হইতে হলে তোমাকে যৌগের মধ্যে কার্বন থাকতে হবে। এখন দেখো, হাইড্রোকার্বনের উপর ভিত্তি করে আমরা জৈব যৌগকে দুই ভাগে ভাগ করতে পারি। দেখো, এখন জৈব যৌগের আমরা প্রকারভেদের মধ্যে চলে যাব। জৈব যৌগের শ্রেণীবিভাগ। এখন জৈব যৌগকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। জৈব যৌগকে কয়টি ভাগে ভাগ করতে পারি? দুইটি। একটা হচ্ছে অ্যালিফিটিক, একটা হচ্ছে কি অ্যারোমেটিক। দেখো, এই অ্যালিফিটিক শব্দটির অর্থ হচ্ছে চর্বিজাত। এটার অর্থ কি? চর্বিজাত। দেখো, আমাদের কিছু জৈব যৌগ পাওয়া যায় প্রাণীর দেহের চর্বি থেকে পাওয়া যায়। ওই চর্বিজাত গুলোই হচ্ছে অ্যালিফিটিকের অন্তর্ভুক্ত। আর অ্যারোমেটিক, এটা হচ্ছে অ্যারোমা শব্দ থেকে আসে। অ্যারোমেটিক শব্দটি অ্যারোমা শব্দের, অ্যারোমা থেকে। অ্যারোমেটিক শব্দটি কোন শব্দ থেকে আসছে? অ্যারোমা। এবং এই অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি। অ্যারোমেটিক শব্দের অর্থ কি? অ্যারোমেটিক শব্দ হচ্ছে সুগন্ধি। এই অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি। দেখো, আমরা জৈব যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালিফিটিক, একটা হচ্ছে কি অ্যারোমেটিক। যে সকল জৈব যৌগকে আমরা চর্বি থেকে পেয়ে থাকি তাদেরকে আমরা অ্যালিফিটিকের অন্তর্ভুক্ত করি। আর যে সকল জৈব যৌগের সুগন্ধ আছে তাদেরকে আমরা অ্যারোমেটিকের অন্তর্ভুক্ত করতে পারি। দেখো, আমাদের এসএসসি লেভেলে অ্যারোমেটিক নিয়ে খুব একটা আলোচনা নাই। আমাদের এসএসসি লেভেলে এই অ্যালিফিটিকটা নিয়ে আলোচনা করা আছে। আমরা এই অ্যালিফিটিকটাই ভালো মতন পড়বো এবং অ্যারোমেটিকটা আমরা কোনো একটা লেকচারে সেটা কভার আপ করার চেষ্টা করব। দেখো, এই অ্যালিফিটিককে আবার দুইটি ভাগে ভাগ করা। একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে কি বদ্ধ শিকল। তাহলে অ্যালিফিটিক জৈব যৌগে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে মুক্ত শিকল, একটা কি বদ্ধ শিকল। দেখো, মুক্ত শিকল বিষয়টা কি? দেখো, এই যে কার্বন কার্বন শিকলে, এই কার্বন কার্বন শিকলে প্রান্তের যে কার্বন আছে, দেখো মুক্ত শিকলে অ্যালিফিটিক। এই যে মুক্ত শিকল অ্যালিফিটিকের ক্ষেত্রে প্রান্তরের যে কার্বন, দেখো এই প্রান্ত এবং এই প্রান্তের যে কার্বনগুলা এগুলো মুক্ত অবস্থায় থাকবে। মানে এদের যে প্রান্তরগুলা এগুলা খোলা অবস্থায় থাকবে। ঠিক আছে? তাহলে মুক্ত শিকল কোনগুলা? প্রান্তরের কার্বনগুলা খোলা অবস্থায় থাকবে। তাহলে মুক্ত শিকল কোনগুলো? প্রান্তরের কার্বনগুলো খোলা অবস্থায় থাকবে। এখন আসো বদ্ধ শিকল। এই বদ্ধ শিকলকে আবার হচ্ছে অ্যালিসাইক্লিক বলা হয়। বদ্ধ শিকলকে কি বলা হয়? অ্যালিসাইক্লিক। দেখো, এই বদ্ধ শিকলে কি হয় জানো? এই বদ্ধ শিকলে কার্বনগুলা আবদ্ধ অবস্থায় থাকবে। কার্বনগুলো কি অবস্থায় থাকবে? আবদ্ধ। মানে প্রান্তরের কার্বনগুলা হচ্ছে যুক্ত, অন্য কার্বনের সাথে কি থাকবে? যুক্ত অবস্থায় থাকবে। মানে হচ্ছে প্রান্তরের কার্বনগুলো হচ্ছে তোমার মুক্ত অবস্থায় থাকতে পারবে না। দেখো, এই প্রান্তরের কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত আছে, আবার হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত আছে। দেখো, এই কার্বনটা চিন্তা করো, এই কার্বনের সাথে যুক্ত আছে, আবার এই কার্বনের সাথে যুক্ত আছে। মানে প্রান্তরের কার্বনগুলো কি মুক্ত অবস্থায় থাকতে পারবে না। তাহলে এগুলোকে বলা হয় কি? বদ্ধ শিকল। ঠিক আছে? তাহলে মুক্ত শিকল কি? প্রান্তরে যে কার্বনগুলো আছে সেগুলো কি তোমার মুক্ত অবস্থায় থাকবে। তোমরা ট্রেনের বগি দেখছো, দেখো ট্রেনের প্রথম যে বগিটা, যেটা ইঞ্জিনের বগি, এবং লাস্টের যে বগিটা, এটা কি হচ্ছে কারোর সাথে কি লাগালাগি থাকে? একদম খোলা অবস্থা থাকে। তাহলে দেখবা হচ্ছে যে যৌগগুলোতে প্রান্তরের কার্বনগুলা মুক্ত অবস্থায় আছে, স্বাধীন অবস্থায় আছে, তাদেরকে বলা হবে মুক্ত শিকল। এবং যদি প্রান্তরের কার্বনগুলা যদি মুক্ত অবস্থায় তুমি দেখতে না পারো তাহলে সেটাকে বলবা হচ্ছে কি? বদ্ধ শিকল। ঠিক আছে? এখন আসো, এই যে মুক্ত শিকল যৌগকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। দেখো, মুক্ত শিকলকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে কি অসম্পৃক্ত। দেখো, এই যে কার্বন কার্বন শিকলে যদি আমাদের একক বন্ধন থাকে, কার্বন কার্বন শিকলে যদি একক বন্ধন থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত। আর যদি কার্বন কার্বন শিকলে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে সেটাকে বলবো আমরা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত কাদেরকে বলবো? যদি কার্বন কার্বন শিকলে ভাইয়া একক বন্ধন থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি? সম্পৃক্ত। আর
কার্বন কার্বন শিকলে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যদি থাকে তাহলে সেগুলাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত। স্যার এখানেও বদ্ধ শিকল, এখানে বদ্ধ শিকলে কি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সম্পৃক্ত এবং হচ্ছে কি অসম্পৃক্ত। এই অসম্পৃক্তে অবশ্যই কি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে। তাহলে কি বুঝতে পারলাম যে জৈব যৌগের শ্রেণীবিভাগ কি? দেখো আমি আরেকবার সামারি করে দেই। দেখো জৈব যৌগকে দুই ভাগে ভাগ করা হয়। জৈব যৌগকে কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে অ্যালিফিটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফিটিক যৌগগুলা প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়, এই জন্য অ্যালিফিটিক শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত। এবং অ্যারোমেটিক শব্দটা আসছে হচ্ছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে, যার অর্থ হচ্ছে সুগন্ধিযুক্ত। মানে যে সকল জৈব যৌগ মধ্যে সুগন্ধ থাকে সেগুলো হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ। যেমন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে পারফিউম ব্যবহার করে থাকি, ওই সকল যৌগগুলো হচ্ছে অ্যারোমেটিকের অন্তর্ভুক্ত। এখন দেখো অ্যালিফিটিক যৌগগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে কি বদ্ধ শিকল। এই মুক্ত শিকল অ্যালফিটিকগুলো হচ্ছে প্রান্তরে কার্বনগুলো কি অবস্থা থাকবে? খোলা অবস্থা থাকবে, মানে স্বাধীন অবস্থা থাকবে। আর বদ্ধ শিকলে তোমার হচ্ছে প্রান্তরে কার্বনগুলো কি থাকবে? যুক্ত অবস্থা থাকবে, মানে একটার সাথে আরেকটা কি যুক্ত অবস্থা থাকবে, মানে মুক্ত থাকতে পারবে না। সেগুলাকে আমরা কি বলবো? বদ্ধ শিকল অ্যালফিটিক জৈব যৌগ বলবো। এখন মুক্ত শিকলকে আবার হচ্ছে ভাইয়া দুই ভাগে ভাগ করা হয়, একটা কি সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। যদি কার্বন শিকলে একক বন্ধন থাকে সেটাকে আমরা বলবো সম্পৃক্ত, আর যদি কার্বন শিকলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেটাকে বলবো হচ্ছে আমরা অসম্পৃক্ত। দেখো আমরা পড়বো আজকে, দেখো যদি আমাদের কার্বন শিকলে যদি একক বন্ধন থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালকিন, আমরা বলে থাকি। আর কার্বন শিকলে যদি দ্বিবন্ধন থাকে সেটাকে আমরা কার্বন শিকলের মধ্যে যদি একক বন্ধন থাকে, কার্বন শিকলের মধ্যে যদি একক বন্ধন থাকে সেটাকে আমরা অ্যালকেন বলি। আর কার্বন শিকলের মধ্যে যদি দ্বিবন্ধন থাকে সেটাকে হচ্ছে আমরা অ্যালকিন বলি। এবং কার্বন শিকলের মধ্যে যদি ত্রিবন্ধন থাকে সেটাকে আমরা অ্যালকাইন বলি। মানে হচ্ছে যদি কার্বন শিকলে একক বন্ধন থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যালকেন, যদি দ্বিবন্ধন থাকে সেটাকে বললেই আমরা হচ্ছে অ্যালকিন, আর ত্রিবন্ধন থাকলে সেটাকে বলি আমরা অ্যালকাইন। তাহলে তুমি কি বুঝতে পারলে যে জৈব যৌগ কি এবং জৈব যৌগ কত প্রকার হইতে পারে?